বেশি দেরি না করে নাগিন জলপরীর একটি ডিম তুলে নিয়ে জলের উপরের দিকে উঠে যায়। তারপর নদীর জল থেকে পাড়ে উঠতেই, গ্রীষ্ম পেরিয়ে বর্ষার মরশুম আসতেই নীল সাগরের গভীর তলদেশের পরিবেশও অতীব সুন্দর ও মনোরম হয়ে উঠেছে। দেখুন স্বামী, বর্ষার মরশুম আসতেই আমাদের নীল সাগরের পরিবেশ কতই না মনোরম হয়ে উঠেছে। জলের স্বচ্ছতা কত বেড়ে গেছে, চারিদিকটা শুধু নীল আর সুন্দর রঙিন রঙিন প্রবালে ভরে উঠেছে। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো জলপরি মণিমালা। প্রতি বর্ষায় আমাদের সাগর রাজ্য স্বর্গরাজ্যর মতোই সুন্দর হয়ে ওঠে। রত্নকুমার, আজ আমি আপনাকে একটা খুশির সংবাদ দিতে চাই। কি সংবাদ? বলো জলপরি মণিমালা, আমার যে এক্ষুনি শুনতে ইচ্ছা করছে। আমি যে ডিম দিতে চলেছি আর আপনি বাবা হতে চলেছেন রত্নকুমার, তাই আমি খুব খুশি। আরে, এ তো দারুণ খুশির খবর। এই প্রথমবার আমাদের সন্তান হতে চলেছে। আমি বাবা হব আর তুমি মা হবে। এই সংবাদ শুনে আমি খুব খুশি। কিন্তু রত্নকুমার। কি কিন্তু মণিমালা? তুমি কি কিছু নিয়ে চিন্তিত? প্রতি বর্ষায় জলপরীরা তাদের ডিম পাড়ার জন্য এই সুন্দর সাগর রাজ্যের নোনা জল ত্যাগ করে মিষ্টি জলের নদীর মধ্যে প্রবেশ করে। তারপর জলপরীরা সেখানেই তাদের ডিম দেয়। কিন্তু নদীতে ডিম দিতে গিয়ে স্থলভাগের জীবের জন্য প্রতি বছরই কোনো না কোনো জলপরীর সাথে বিপদ ঘটেই যায়। তুমি কোনো চিন্তা করো না জলপরি মণিমালা, আমি তোমাকে আর তোমার ডিমকে রক্ষা করার জন্য তোমার সাথেই যাব। বর্ষা যে এসে গেছে আর আমার ডিম দেবারও সময় হয়ে এসেছে, তাহলে তো আমাদের আজই নদীপথে রওনা দিতে হবে। মণিমালা আর রত্নকুমার নীল সাগর পার করে বহুদূর এক নির্জন শান্ত নদীপথে প্রবেশ করল। তারপর তারা একটি নিরাপদ স্থান দেখে সেখানেই ডিম দেবার সিদ্ধান্ত নিল। কিন্তু এই নদীরই উপরে ছিল এক প্রকাণ্ড গভীর অরণ্য। এই অরণ্যে সচরাচর কোনো জনমানুষ আসে না, তাই জঙ্গলের ভয়ঙ্কর জীবজন্তুরা অবাধেই বসবাস করে। কবে যে এই বর্ষা শেষ হবে কি জানি। বৃষ্টি পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। আমার ডিমগুলো ফুটে সবে মাত্র বাচ্চারা জন্মেছে। এত প্রবল বর্ষায় আমার মাটির বাসাটা ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি এই বৃষ্টির কারণে কোনো রকম বন্যা চলে আসে, তাহলে যে আমার সব ছানারা জলে ডুবে মারা যাবে। কি যে করি এখন? তারপরে ইচ্ছাধারী যক্ষিণী নাগিন তার নিজের রূপ বদলে একটি কালো সাপ হয়ে তার মাটির বাসার মধ্যে প্রবেশ করে যায়। তোরা ভয় পাস না বাচ্চারা। জঙ্গলে বন্যা এসে গেলেও তোদের মা তোদের কিচ্ছু হতে দেবে না। এবার ঘুমিয়ে পড়। কাল সকালে আমি আবার শিকার করতে বেরোবো। এই বর্ষায় শিকার ধরা অনেক কঠিন হয়ে উঠছে। ইচ্ছাধারী যক্ষিণী নাগিন তার মাটির বাসার মধ্যে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে প্রবল বৃষ্টি হওয়ার কারণে জঙ্গলে ভয়াবহ বন্যা দেখা দেয়। সেই বন্যায় নাগিনের মাটির বাসা ডুবে গিয়ে তার 3টি সদ্যজাত ছানা মারা যায়। তারপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হয়। এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমি আবার সন্তান হারা হলাম। এই বর্ষায় প্রতি বছর আমার ছানারা বন্যার জলে ডুবে মারা যায়। যদি আমার ছানারাও জলের নিচে শ্বাস নিতে পারত, তাহলে তারা এভাবে মারা যেত না। আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এই কথা বলে যক্ষিণী নাগিন জঙ্গলের অন্যত্র নতুন বাসা বানানোর খোঁজে চলে যায়। অপরদিকে এই জঙ্গলের পাশের নদীর নিচে মণিমালা জলপরি 2টি ডিম দেয়। আর তা দেখে রত্নকুমার, আমি খুব শীঘ্রই বাবা হতে চলেছি মণিমালা। আমার যে কি খুশি হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু আমার যে দুশ্চিন্তা এখনো কাটেনি। যতদিন না আমার ডিম ফুটে সন্তান জন্ম নিচ্ছে, তারপর আমরা আবার আমাদের নীল সাগরে ফিরে যেতে পারছি, ততদিন যে আমার ভয় কমবে না।
চিন্তা করো না তুমি, আমি তো তোমার সাথে আছি। আর আমার সাথে আমাদের জাদুর মুক্ত আছে। তোমার উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে রত্নকুমার, কিন্তু এখন যে আমার খুব খিদে পেয়েছে। এই নদীতেও যে শামুক, ঝিনুক, গুগলি কিছুই নেই। খাদ্য নিয়ে তুমি চিন্তা করো না। চলো, আমাদের মুক্তের সাহায্যে আমরা মানব রূপ ধারণ করে স্থলভাগের জঙ্গলে গিয়ে সুস্বাদু ফল কুড়িয়ে নিয়ে আসি। এই কথা বলে জলপরি মণিমালা ও রত্নকুমার নদীর উপরে গিয়ে তারা দুজন জাদুর মুক্তের সাহায্যে মানুষের রূপ ধারণ করে। ঠিক তখনই যক্ষিণী নাগিন রত্নকুমার ও মণিমালা জলপরীকে এইভাবে রূপ বদল করতে দেখে ফেলে। তারপর তারা দুজন জঙ্গলের পথ ধরে হাঁটতে হাঁটতে একটি বেদানা গাছের নিচে পৌঁছায়। দেখো মণিমালা, এটা হলো বেদানা ফলের গাছ। এই ফল খুব সুস্বাদু। রত্নকুমার, আমার জীবনে আমি এই প্রথম স্থলভাগ দেখছি। ছোটবেলায় বাবার মুখে স্থলভাগের সৌন্দর্যের বর্ণনা অনেক শুনেছিলাম, কিন্তু এখন তা আমি নিজের চোখে দেখে আমার মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। স্থলভাগ দেখেই তোমার এত ভালো লাগছে? তাহলে এই সুস্বাদু ফল একবার খেয়ে দেখো, তোমার আরো ভালো লাগবে। এই কথা বলে রত্নকুমার একটি বেদানা কুড়িয়ে মণিমালার হাতে দেয়। তারপর তারা দুজন তাদের ডিম ও হবু সন্তানদের নিয়ে নানান পরিকল্পনা করতে থাকে। আর এই সব কিছু নাগিন এক গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে। কি বলছে ওরা? জলের নিচে ছদ্মবেশী জলপরি দুটি ডিম দিয়েছে। জলের নিচেই ওদের বাচ্চা জন্মগ্রহণ করবে। তারপরেও ওদের বাচ্চা জলের নিচে শ্বাস প্রশ্বাসও নেবে। এরা যদি এত মায়াবী শক্তির অধিকারী হয়, তাহলে এদের ডিম দুটিও মায়াবী হবে। এই কথা ভেবেই যক্ষিণী নাগিন জলপরীর ডিম চুরি করার সিদ্ধান্ত নিল। সে নদীর কাছে গিয়ে নদীর জলে ডুব দিয়ে জলপরীর ডিম খুঁজতে লাগলো। তারপর তার চোখে পড়ে একটি পাথরের আড়ালে দুটি উজ্জ্বল ডিম। এই তো, এই দুটি ডিম নিশ্চয়ই ওই মায়াবী জলপরীর। এত উজ্জ্বল আর এত সুন্দর ডিম অন্য কোনো জলজ জীবের হতে পারে না। বেশি দেরি না করে নাগিন জলপরীর একটি ডিম তুলে নিয়ে জলের উপরের দিকে উঠে যায়। তারপর নদীর জল থেকে পাড়ে উঠতেই তার চোখে পড়ে তারা দুজন এই দিকেই আসছে। তা দেখে যক্ষিণী নাগিন একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। তারপরেই হঠাৎ রত্নকুমার, রত্নকুমার! কি হলো? কি হলো তোমার মণিমালা? ওই সাপটি আমার পায়ে কামড় বসিয়ে চলে যাচ্ছে। আমার পাপ প্রচন্ড জ্বালা করছে রত্নকুমার। রত্নকুমার মণিমালার পায়ের দিকে তাকাতেই তার মুখে এক আতঙ্কের ছাপ ফুটে উঠল। সে দেখে একটি বিষধর সাপ মণিমালাকে দংশন করে একটি ঝোপের মধ্যে ঢুকে গেল। স্থলভাগের এই বিষধর সাপের প্রতিকার যে আমার জানা নেই। এ কি বিপদ হয়ে গেল! মণিমালা, তুমি ভয় পেও না, আমি এই বিষের প্রতিকার অতি শীঘ্রই করছি। এই ঘটনাটি এক টুনি পাখি গাছের ডালে বসে বসে লক্ষ্য করছিল। এই বউটিকে যে বিষধর কেউটে সাপে কামড়েছে, এক্ষুনি এর প্রতিকার না হলে এ যে প্রাণে মারা যাবে। আমি যাই, ভেষজ পাতা মুখে করে নিয়ে এসে ওদের দিই। এই কথা বলে টুনি পাখি উড়ে গিয়ে এক নাম না জানা গাছের পাতা মুখে করে নিয়ে এসে মণিমালার পায়ের কাছে ফেলে দেয়। তারপর বলে, কই গো, এই ভেষজ পাতা তোমার বউয়ের পায়ের ক্ষতস্থানে লাগিয়ে দাও, তাতে তোমার বউয়ের পা থেকে সাপের বিষ নেমে যাবে। রত্নকুমার এক মুহূর্ত বিলম্ব না করে ভেষজ পাতাটি হাতে তুলে নিয়ে মণিমালার পায়ে লাগিয়ে দেয়। তারপর মণিমালার পা থেকে নিমেষেই বিষধর সাপের বিষ নেমে যায়। ধন্যবাদ টুনি পাখি, তুমি আমার এই উপকার না করলে আমি হয়তো প্রাণেই বাঁচতাম না।
তোমার এই উপকারের ঋণ আমি অবশ্যই শোধ করব। এখন আমরা আসি বন্ধু। এই কথা বলে মণিমালা ও রত্নকুমার নদীর দিকে এগিয়ে যায়। তারপর নদীর জলে নেমে জাদুর মুক্তের সাহায্যে তাদের আসল রূপে ফিরে এসে জলে ডুব দিয়ে তাদের ডিমের কাছে ফিরে যায়। আর সেখানে গিয়ে দেখে তাদের দুটি ডিম সেখানে নেই, আছে শুধুমাত্র একটি ডিম। এবার আমার আর কোনো ভয় নেই। ওরা দুজন জলে ফিরে গেছে, আর আমাকেও এই ডিম চুরি করতে কেউ দেখেনি। এবার আমি তাড়াতাড়ি আমার নতুন মাটির বাসায় ফিরে যাই। আর ঠিক তখন ওই টুনি পাখি যক্ষিণী নাগিনকে ওই মায়াবী উজ্জ্বল ডিম নিয়ে যেতে দেখে ফেলে। নাগিনের হাতে ওটা কার ডিম? এত উজ্জ্বল, এত সুন্দর ডিম আগে তো কখনো দেখিনি। জঙ্গলের সমস্ত পাখির বাসা ভেঙে ঝড়ে উড়ে যায়। তারপরে নাগিনের ঘরের চালও উড়ে যায়। তখন নাগরাজ বলে, ও নাগিন, এত গরমে কি করে জমিতে কাজ করি বলতো? দিন দিন রোদের তাপ বেড়েই চলেছে। তৃষ্ণায় আমার গলাটা একেবারে ফেটে যাচ্ছে। আমি আর কাজ করতে পারছি না। তুমি ঠিক বলেছ নাগরাজ। এই আপদ গরমের জ্বালায় গা হাত একেবারে জ্বলে যাচ্ছে। সূর্যিটাকে দেখো, যেন একেবারে গিলে খেতে আসছে। তুমি বরং ওই গাছের নিচটায় একটু বিশ্রাম নেবে চলো। এই বলে নাগরাজ আর নাগিন মাঠের ধারে একটা গাছের নিচে বসে বিশ্রাম নেয়। ঠিক তখনই সেই পথ ধরে উড়ে যায় টুনিয়া আর ম্যাকাও। তাদের দুজনকে দেখে নাগিন বলে, ও টুনিয়া, ও ম্যাকাও, তোমরা দুজন এই ভর দুপুর বেলায় কোথায় চললে গো? দেখছো না রোদের কি তাপ? এই দুপুর বেলায় কেউ বেরোয়? আমাদের জমির ফসলগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই দায় পড়ে আমরা জমিতে কাজ করতে এসেছি। বেরোতে তো আমরাও চাই না নাগিনী, কিন্তু কি করব বলো? এই প্রচন্ড গরমে তো আর থাকতেই পারছি না। তাই আমরা এখন যাচ্ছি জ্যাকি শিয়ালের দোকান থেকে আইসক্রিম খেতে। কি বললে? আইসক্রিম? চলো নাগিন, আমরাও গিয়ে আইসক্রিম খেয়ে আসি। এই গরমে একটু হলেও তো তৃষ্ণা মিটবে। এই কথা বলে তারা সকলে মিলে জ্যাকি শিয়ালের দোকানে যায় আইসক্রিম খেতে। তারপর সবার আইসক্রিম খাওয়া হয়ে গেলে নাগিন বলে, আহ কি শান্তি! আইসক্রিম খেয়ে মনটা একেবারে ভরে গেল। উফ, এই অনামুখ গরমটা যে কবে যাবে, কবে যে একটু বৃষ্টির দেখা পাবো কে জানে। এইভাবে আর পারা যাচ্ছে না বাপু। তারা আইসক্রিমের দাম মিটিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই জ্যাকি শিয়াল বলে, একেই বলে কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। জঙ্গলে যত পশু পাখিরা এই গরমে জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়বে, আর তাতেই আমার আইসক্রিম আরো বেশি বেশি বিক্রি হবে। না না, এই রকম গরম আরো কিছুদিন থাকুক, পারলে আরো বেশি বেশি গরম পড়ুক। এইভাবে অতিরিক্ত গরমের জ্বালায় জঙ্গলের সমস্ত পশু পাখিরা একেবারে অতিষ্ঠ হয়ে ওঠে। আর সবাই মিলে রোদের তাপকে গালমন্দ করতে থাকে। আর এই সমস্ত কিছু উপরে বসে বসে সূর্যি মামা আর মেঘ মহাশয় দেখতে থাকে। সূর্যি মামার মনে তখন খুব দুঃখ হয়, আর সে বলে, এখন আমাকে এত দোষারোপ করলে হবে? যখন কাঠুরিয়ারা এসে জঙ্গল থেকে একের পর এক গাছ কেটে কেটে নিয়ে যাচ্ছে, মানুষজন গাছ কেটে বড় বড় অট্টালিকা বানাচ্ছে, তাদেরকে না আটকালে দিন দিন তো আমার তাপ বাড়বেই। আর তাছাড়া এটা তো গ্রীষ্মকাল, ঋতু পরিবর্তনের নিয়ম অনুযায়ী এই সময় তো রোদের তাপ একটু প্রখর হবে। আমার তো কিছু ভালো গুণাগুণও আছে। আর তার এই মন খারাপকে আরো বাড়িয়ে তুলতে মেঘ মহাশয় বলেন, এই জঙ্গলের পশু পাখিরা তো দেখছি তোমাকে কেউ চায়ই না। সবাই শুধু বৃষ্টি বৃষ্টি করে হাপিত্তেশ করে বসে আছে। সবাই শুধু আমাকেই চাইছে।
আর তোমাকে দূরছাই করছে। এই জঙ্গলে দেখছি তোমার তো কোনো প্রয়োজনই নেই। মেঘের কথা শুনে সূর্যি মামা প্রচণ্ড রেগে যায় আর বলে, কিন্তু এখন তো গ্রীষ্মকাল, এখন তুমি এসে কি করবে? না, এই জঙ্গলে আমারও প্রয়োজন আছে। এই গ্রীষ্মকালই তো আম, জাম, লিচু এই সব ফল হয়। তুমি দেখছো না, জঙ্গলে তোমাকে কেউ চাই না। এই জঙ্গলে সবাই শুধু আমাকে চায়, তাই এখানে আমার প্রয়োজন আছে। এই বলে তো সূর্যি মামা আর মেঘের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় এবং তাদের প্রাধান্য বিচার করার জন্য ঠিক হয় জঙ্গলে 1 মাস টানা বৃষ্টি আর 1 মাস টানা রোদ থাকবে। তারপরেই জঙ্গলে বৃষ্টি শুরু হয়ে যায় আর প্রথম বৃষ্টিতে তো জঙ্গলের সমস্ত পশু পাখিরা খুব আনন্দ পায়। আহা, বছরের প্রথম বৃষ্টি, কি সুন্দর ওয়েদার। এতে তো গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে পুরো জমে যাবে। আজ দুপুরে জমিয়ে খিচুড়ি রান্না করব। হ্যাঁ টুনিয়া, তুই একদম ঠিক কথা বলেছিস। নাগিন, দেখো ভগবান আমাদের কথা শুনেছেন। বৃষ্টির সাথে সাথে কি সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। তুমি ঠিক বলেছ নাগরাজ, এতদিন ধরে তো আমরা এই বৃষ্টির অপেক্ষাই করছিলাম। এই বৃষ্টিতে জঙ্গলের সবাই আনন্দ করলেও জ্যাকি শিয়াল কিন্তু মনে মনে বেশ হতাশই হয়। আচ্ছা, জ্বালায় পড়লাম তো। এই গরমে বৃষ্টি কোথা থেকে এলো? কদিন বেশ ভালোই আমি ব্যবসাটাকে জমিয়ে করছিলাম, আইসক্রিমগুলো ভালো বিক্রি হচ্ছিল, কিন্তু এই বৃষ্টিটা হয়ে আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেল, আর কেউ আইসক্রিম কিনছেও না। কবে যে এই বৃষ্টিটা গিয়ে আবার গরমটা আসবে কে জানে। এইভাবে বেশ কয়েকদিন চলতে থাকে, কিন্তু একটানা বৃষ্টি হয়ে যাওয়ায় জঙ্গলের সমস্ত নদী নালা ভর্তি হয়ে যায়, এমনকি জল উপচে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। জঙ্গলের সমস্ত ফল ফসল নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে গোটা জঙ্গলে বন্যা দেখা দেয়। তখন ওরে বাবা রে বাবা, এই বৃষ্টি তো এবার ভয়ঙ্কর দানবের রূপ নিচ্ছে। গোটা জঙ্গল জলের তলায় ডুবে গেছে, আর কিছুদিন এইভাবে চলতে থাকলে তো আমাদের ঘর বাড়ি সব ভেঙে আমরাও ভেসে যাব। হে সৃষ্টিকর্তা, এই ভয়ঙ্কর বৃষ্টির হাত থেকে আপনি আমাদের রক্ষা করুন, আর আমাদের এই জঙ্গলকেও আপনি রক্ষা করুন। এদিকে নাগিনদের উঠোনে জল উপচে তাদের ঘরে জল ঢুকতে শুরু করে। তখন নাগিন বলে, হায় 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 গো, এ কি সর্বনাশ হলো গো! প্রথমে এই ভয়ঙ্কর বৃষ্টির জন্য আমাদের জমির সমস্ত তরমুজ নষ্ট হয়ে গেল, তারপর গোটা জঙ্গলে বন্যা, কেউ বাইরে বেরোতেই পারছে না। এদিকে ঘরের সমস্ত খাবার শেষ হয়ে এসেছে, আর এখন যে থাকার জায়গাটাও নিরাপদ নয়, ঘরের মধ্যে জল ঢুকতে শুরু করেছে। তারপর কিছুক্ষণের মধ্যে আরও ঝোড়ো হাওয়া বইতে থাকে, ঘন ঘন বজ্রপাত হতে থাকে, জঙ্গলের সমস্ত পাখির বাসা ভেঙে ঝড়ে উড়ে যায়। তারপরে নাগিনের ঘরের চালও উড়ে যায়। তখন নাগরাজ বলে, হে সৃষ্টিকর্তা, এ তোমার কেমন লীলা খেলা! প্রভু, এই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবার তুমি বন্ধ করো, না হলে যে আমাদের জঙ্গলের আর কোনো পশু পাখি বাঁচবে না। তাদের এই সমস্ত কথাবার্তা ওপর থেকে মেঘ আর সূর্য দুজনেই শুনতে থাকে। এবার এই সমস্ত কথা শুনে মেঘের তো খুব মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই নাগিনের ছোট্ট মেয়ে তার বাবা মার কাছে গিয়ে বলে, উফ, বাবা রে বাবা, তোমরা যে কি চাও তা তোমরা নিজেরাই বোঝো না। যখন রোদ উঠছে তখন তোমরা বৃষ্টি চাইছো, আর যখন বৃষ্টি হচ্ছে তখন তোমরা রোদের খোঁজ করছো। তাহলে এখন বুঝেছো তো, কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়। আমাদের যেমন রোদের প্রয়োজন, ঠিক তেমনি বৃষ্টিরও প্রয়োজন। এই ঋতু পরিবর্তনের নিয়মকে আমাদের সবাইকে মেনে নিতে হবে। নাগিনের মেয়ের কথা শুনে সবাই নিজেদের ভুল বুঝতে পারে, এমনকি সূর্য আর মেঘও তাদের ভুল বুঝতে পারে। তখন বলে, তুমি ঠিকই বলেছ বন্ধু। এই পৃথিবীতে ঠিক যতটা তোমার প্রয়োজন, ঠিক ততটাই আমারও প্রয়োজন।
তাই তো ঋতু পরিবর্তনের এই নিয়ম। আজ থেকে আমরা এই নিয়ম অনুযায়ী চলবো। এরপর থেকে জঙ্গলে গ্রীষ্ম ও বর্ষা নিয়ম অনুযায়ী আসে। জঙ্গলের সমস্ত পশু পাখিরা খুব সুখে শান্তিতে থাকতে শুরু করে, আর তারা প্রচুর পরিমাণে গাছ বসাতে থাকে। একটু দাঁড়াও, তোমার জন্য সুখবর আছে। তাড়াতাড়ি তোমার নাম কমেন্টে লিখে দাও। নাম লিখে এই রিওবার্ডস চ্যানেলটি যে সাবস্ক্রাইব করবে তার নাম দিয়ে পরের কার্টুন ভিডিওটা বানানো হবে। আর এখন স্ক্রিনের উপরে এই যে ভিডিওটা আসছে, এটাই ক্লিক করলে পরের ভিডিওতে তুমি দেখতে পাবে লাকি ড্র থেকে কার কার নাম বাছাই করা হয়েছে। তাড়াতাড়ি ক্লিক করো, এই পরের ভিডিওতে তোমারও নাম থাকতে পারে।